নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তো মিশন জিকে ক্লাস 2024 তোমাদের ক্লার্কশিপ পরীক্ষাকে মাথায় রেখে বাছাই করা প্রত্যেকটি বিষয় থেকে 40টি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করবো এই ক্লাসের মাধ্যমে। তো প্রতিনিয়ত ক্লাসগুলো দেখার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে? আর ক্লাসটা কেমন হচ্ছে তোমরা ক্লাসটা দেখার পরেই জানিও, ঠিক আছে, কমেন্ট সেকশনে। তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করবো। এখানে প্রত্যেকটি বিষয় থেকে আমাদের প্রশ্ন নেওয়া হয়েছে, ঠিক যেইভাবে তোমাদের ক্লার্কশিপে বিগত বছরের পরীক্ষায় প্রশ্ন এসেছে সেই রকম ভাবে। ওকে, তোমরা প্রত্যেকে চেষ্টা করো অ্যান্সার করার কমেন্ট সেকশনে, তাহলে তোমাদের কিন্তু এখানে জানলে রিভিশনটাও হয়ে যাবে। চলো নেক্সট, প্রথম যে প্রশ্নটা রয়েছে, ইউনিভার্স সম্বন্ধে যে লেখাপড়া, স্টাডি অফ দ্য ইউনিভার্স, সেটাকে কি বলা হয়ে থাকে? তো চারটে অপশন রয়েছে এখানে, সঠিক উত্তরটি হয়ে যাবে। তোমাদেরকে আমি একটু করে টাইম দেবো, তোমরা পারলে অবশ্যই কমেন্টসে জানিও দাগ নাম্বার এবং অ্যান্সার অপশনটা। তো সঠিক উত্তর হবে অপশন সি, কসমোলজি। স্টাডি অফ দ্য ইউনিভার্স কসমোলজি নামে পরিচিত। চলো দ্বিতীয় প্রশ্ন, সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা কয়টি? তো গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, বহু পরীক্ষায় এসছে, স্টার মার্ক করে দাও প্রত্যেকে। তো রাষ্ট্রপুঞ্জের যে নিরাপত্তা পরিষদ, সিকিউরিটি কাউন্সিল, সেখানে স্থায়ী সদস্যের সংখ্যা হচ্ছে 5টি। 5টি দেশ রয়েছে এখানে স্থায়ী সদস্য হিসাবে, আর 10টি হচ্ছে নন পার্মানেন্ট, ঠিক আছে? তো তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন হয়ই। চলো নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ফ্যাদোমিটার। 4 নম্বর প্রশ্ন দেখব, চিরশান্তির শহর কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন এ, রোম। নেক্সট প্রশ্ন, গান্ধীজিকে মহাত্মা উপাধি কে প্রদান করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি। গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে বলেছিলেন জাতির জনক। গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন কে? গোপাল কৃষ্ণ গোখলে। এবং গান্ধীজির আধ্যাত্মিক গুরু ছিলেন টলস্টয়। তো এইখান থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু হয়। ওকে, চলো নেক্সট। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা বিষয় তোমাদের বলে দিই, যারা ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য হাতে লেখা সম্পূর্ণ স্ট্র্যাটেজিকের নোটস রয়েছে পিডিএফ আকারে। চাইলে তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারো এই পিডিএফটি। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে, এই নাম্বারে মেসেজ করার পরে এই নাম্বারে অনলাইনে পেমেন্ট করলে, স্ক্রিনশট দিলে সেখানে তোমরা পেয়ে যাবে কমপ্লিট সমস্ত স্ট্র্যাটেজিকের নোটস। তোমরা এখানে সম্পূর্ণ সুন্দরভাবে বাংলা মাধ্যমে হাতে লেখায় পেয়ে যাবে, ঠিক আছে? এছাড়াও এই নোটসটি, হ্যান্ড রিটেন ক্লাস নোটটি সমস্ত পরীক্ষার জন্য উপযোগী। আর হ্যাঁ, এর সাথে তোমরা পাবে সমস্ত ক্লাসের বা সমস্ত নোটসের ইউটিউব ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলেই রয়েছে। এটার অফিসিয়াল প্রাইস 149 টাকা, বাট এই মুহূর্তে অফার প্রাইস 79 রুপিজে তোমরা সংগ্রহ করতে পারবে। যারা এখনো করনি অবশ্যই প্রিপারেশনকে বুস্ট করার জন্য সংগ্রহ করে নিও। চলো নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, লন্ডনে মদনলাল ধিংড়া কার্জন উইলিকে হত্যা করলে কোন কোর্টের বিচারে তার ফাঁসি হয়? তো এখানে সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে ওয়েস্ট মিনিস্টার কোর্ট, অপশন বি হবে এর সঠিক উত্তর। দেখো, এই যে হত্যাকাণ্ড, এটা ছিল ভারতীয়দের দ্বারা ভারতের বাইরে প্রথম হত্যা, যেটা 1909 সালের 1 জুলাই হয়েছিল। 7 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কাকে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যখন জাতীয় কংগ্রেসের দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হয়েছিলেন, মানে সুভাষচন্দ্র বসু, সেই সময়ের ঘটনা এটা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুকে সুভাষচন্দ্র বসু তার যে পদত্যাগপত্র সেটা জমা দিয়েছিলেন। তো এখানে অনেকটা বিষয় তোমাদের বলে দিই আমি। দেখো, 1938 সালে হরিপুরা কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হন। তারপরে আবার 1939 সালে তিনি ত্রিপুরী কংগ্রেসের সভাপতি হিসাবে পট্টবী সীতারামাইয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে নির্বাচিত হন, সেখানেও সভাপতি হিসাবে। বাট গান্ধীজির সাথে মতবিরোধ, মতপার্থক্যের কারণে সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করেন এবং 1939 সালের 29শে এপ্রিল কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনের সভাপতি থেকে পদত্যাগ করেন এবং সেই সময় সরোজিনী নাইডুকে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। দেখো, 23শে জানুয়ারি দিনটি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এই দিন আমরা প্রতি বছর পরাক্রম দিবস হিসাবে পালন করে, এখান থেকে পড়তে পারে প্রশ্ন। ওকে, তো যখন তোমাদের যেখানে যেখানে প্রয়োজন হয়েছে এক্সপ্লেনেশনের, এক্সট্রা ইনফরমেশন আমি প্রত্যেকটা প্রশ্নে অ্যাড করেছি, মানে যেখানে প্রয়োজন হয়েছে। নেক্সট প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে কমেন্টে বলো। 8 নম্বর, ইউপিএসসির সদস্যদের মেয়াদ শেষ হওয়ার আগেই তার পদ থেকে তাকে অপসারণ করতে পারেন নিম্নের কে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্টের
নির্দেশে রাষ্ট্রপতি ইউপিএসসির চেয়ারম্যানকে মানে সরাতে পারেন। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, সার্ক কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন বি, 1985 সালে সার্ক প্রতিষ্ঠিত হয়। সার্কের ফুল ফর্ম দেখো এখানে দেওয়া হয়েছে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটি 1985 সালে প্রতিষ্ঠিত হয়। এর হেডকোয়ার্টার রয়েছে নেপালের কাঠমান্ডুতে। বর্তমানে সার্কের অন্তর্ভুক্ত যে সমস্ত দেশগুলো রয়েছে তার মধ্যে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, আগস্ত্যমালাই পর্বত কোন কোন রাজ্যের মধ্যে অবস্থিত? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে তোমাদের। আগস্ত্যমালাই পর্বত কেরালা এবং তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। অপশন এ হবে সঠিক উত্তর। যাব আমরা পরবর্তী প্রশ্নে, জুনাগড় শিলালিপি বা লিপিটি কোন ভাষায় রচিত? তো এটার সঠিক উত্তর তোমাকে বলতে হবে। জুনাগড় লিপি সংস্কৃত ভাষায় রচিত। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাব। আচ্ছা, এখানে দেখো জুনাগড় লিপি থেকে রুদ্রদামনের কথা আমরা জানতে পারি, এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে। ঠিক আছে, 12 নম্বর প্রশ্ন, কোন গভর্নর জেনারেল বিধবা বিবাহ আইন পাস করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড ডালহৌসি, অপশন সি। দেখে নেবো আমরা এক্সপ্লেনেশনে। দেখো 1856 সালের ডালহৌসির সময় বিধবা বিবাহ আইন পাস হয়। আর লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। ঠিক আছে, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট এখানে। 13 নম্বর প্রশ্ন, ওয়াটার ব্লুম সৃষ্টি করে ল্যামনা, হাইড্রিলা, ভাসমান শৈবাল, কচুরিপানা। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে ভাসমান শৈবাল হচ্ছে ওয়াটার ব্লুম সৃষ্টি করে। দেখো ওয়াটার ব্লুম জিনিসটা কি আসলে, না পুকুর বা কোনো জলাধারে যখন পুষ্টির পরিমাণ অতিরিক্ত বেড়ে যায় তখন কিছু নীলাভ ও সবুজ শৈবালের সংখ্যা এতটা পরিমাণ বাড়ে যেটাকে আমরা ওয়াটার ব্লুম বলে থাকি। 14 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় হিল বিকারক কোনটি? তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে এডিপি। ঠিক আছে, সঠিক উত্তরটি এডিপি হবে না এখানে, এটা হবে এনএডিপি। ওকে, ডি হবে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন, এক্স রশ্মির আধান কত? অপশন এ হবে সঠিক উত্তর, 0 বা নিস্তড়িত। নেক্সট প্রশ্ন, কোন রক্তযুক্ত গ্রুপের মানুষকে সর্বজনীন গ্রহিতা বলা হয়? খুবই ইজি একটি প্রশ্ন এখানে, এটা তোমাদের আমি অনেকবার করিয়েছি। সঠিক উত্তরটি হয়ে যাবে সর্বজনীন গ্রহিতা বলা হয় এ এবং বি গ্রুপের রক্তকে, আর সর্বজনীন দাতা বলা হয় ও গ্রুপের রক্তকে। ঠিক আছে, 17 নম্বর প্রশ্ন, নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার? তোমাদের আগের দিনও ক্লাসেও আমি এর উদাহরণ একটা দিয়েছিলাম। তো নৌকার দাঁড় হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার, অপশন এ। বিভিন্ন শ্রেণীর লিভার সম্পর্কে আমরা একটু দেখবো উদাহরণগুলো। প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ দেখো, তুলাদণ্ড, কাঁচি, ঢেঁকি, শাবল, সাঁড়াশি, নলকূপের হাতল, এগুলো সব প্রথম শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভার দেখো এখানে, নৌকার দাঁড়, হাত গাড়ি, জাঁতি, চিপি খোলার যে চাবি। তৃতীয় শ্রেণীর লিভার দেখো, মানুষের হাত, হাতা, চিমটা, মাছ ধরার ছিপি এবং পাউরুটি কাটার ছুরি আর ক্রেন, এগুলো সব তৃতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে, তো সমস্ত শ্রেণীর লিভারের যে উদাহরণগুলো অনেকগুলো আমরা দেখলাম। 18 নম্বর প্রশ্নে যাব, ভারতের কোন অঞ্চলে 2 বার বৃষ্টিপাত হয়? খুবই ইম্পর্টেন্ট একটি ভূগোলের প্রশ্ন। সঠিক উত্তরটি হয়ে যাবে তামিলনাড়ুর করমণ্ডল উপকূল। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট 19 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম খাল হলো? ইন্দিরা গান্ধী খাল, অপশন বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যাব, ভারতের প্রথম নিউক্লিয়ার চুল্লি কোনটি? সঠিক উত্তরটি হবে এখানে অপশন এ, অপ্সরা। ওকে, দেখো বর্তমানে ভারতে মোট 22টি নিউক্লিয়ার চুল্লি রয়েছে। ভারতের প্রথম নিউক্লিয়ার চুল্লি অপ্সরা 1956 সালে প্রতিষ্ঠিত হয়, আর যেটার উদ্বোধন করেছিলেন হচ্ছে জওহরলাল নেহরু। ঠিক আছে, চলো 21 নম্বর প্রশ্ন, সেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঠিত হয়? সঠিক উত্তরটি হবে এখানে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সেল গঠিত হয়। সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ফুল ফর্ম। এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। স্থাপিত হয় 1973 সালে। প্রথম মহিলা চেয়ারম্যান হচ্ছে সোমা মণ্ডল। ঠিক আছে, সেল সম্পর্কে আমরা দেখে নিলাম। চলো নেক্সট 22 নম্বর প্রশ্ন,
ভারতের কোন রাজ্যে নারী সাক্ষরতার হার সর্বনিম্ন? তো এটার সঠিক উত্তর হবে রাজস্থানে উইমেন লিটারেসি রেট সব থেকে কম। দেখো এখানে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে। শিক্ষার হার মহিলাদের বেশি হচ্ছে সব থেকে কেরালাতে 95.2%, কম সব থেকে রাজস্থানে 57.6%, আর পশ্চিমবঙ্গে যে নারী শিক্ষার হার সেটা হচ্ছে 71.16%। এটা 2011 সেন্সাস অনুসারে। 2011 সালের জনগণনা অনুযায়ী যদি আমরা দেখি ভারতের সাক্ষরতার হার হচ্ছে 74.04%, পরীক্ষায় অনেকবার এসছে। নারী শিক্ষার হার যদি দেখি 65.46%, পুরুষ শিক্ষার হার হচ্ছে 82.14%। আর পশ্চিমবঙ্গে নারী শিক্ষার হার সব থেকে বেশি কলকাতা জেলায়, আর নারী শিক্ষার হার সব থেকে কম হচ্ছে পুরুলিয়া জেলায়। নেক্সট 23 নম্বর, কার্গিল বিজয় দিবস কবে পালিত হয়? 1999 সালে কার্গিল যুদ্ধ হয়েছিল, সেখানে বিজয় দিবস হিসাবে পালন করি আমরা 26শে জুলাইকে। অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, 1956 সালে প্রধানত কিসের ভিত্তিতে রাজ্যগুলি পুনর্গঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে ভাষাগত ও সাংস্কৃতিক অভিন্নতার জন্য গঠিত হয়েছিল। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এটা 1956 সালেই হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় কয়লা পাওয়া যায়? সঠিক উত্তর হবে মেজিয়াতে কয়লা পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এক্ষেত্রে দুটো প্রশ্ন হয়, একটা অনুশীলন সমিতি আর একটা ঢাকা অনুশীলন সমিতি। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন হচ্ছে পুলিন বিহারী দাস, অপশন বি হবে সঠিক উত্তর, মানে যে ঢাকা অনুশীলন। এটা 1905 সালে প্রতিষ্ঠিত হয়। দেখো 1905 সালে পুলিন বিহারী দাস ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন, আর অনুশীলন সমিতি 1902 সালে প্রমথনাথ মিত্র এবং সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এখান থেকে কিন্তু দুটো কনফিউজিং পয়েন্ট এগুলো। 27 নম্বর প্রশ্ন, নীতি আয়োগ ভারত সরকারের কি হিসেবে কাজ করে? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ থিঙ্ক ট্যাঙ্ক। নীতি আয়োগ সম্পর্কে দেখব। নীতি আয়োগ দেখো, নীতির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটা 2015 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। বর্তমান চেয়ারম্যান রয়েছেন, এটা পরীক্ষায় আসার প্রবাবিলিটি রয়েছে, সুমন বেরি। 28 নম্বর প্রশ্ন, কৃষ্ণদেব রায় রচিত অমুক্ত মল্লদা গ্রন্থটি কোন ভাষায় লেখা? এখান থেকে তোমরা দুটো অ্যান্সার করতে পারছো। দেখো কৃষ্ণদেব রায়ের লেখা কি, তাহলে অমুক্ত মল্লদা, আর এটা লেখা হয়েছে তেলেগু ভাষায়। ঠিক আছে, 29 নম্বর প্রশ্ন, কিস হিউম্যানিটেরিয়ান পুরস্কার 2021 সম্মানে সম্মানিত হলেন নিম্নের কোন ব্যক্তি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ রতন টাটা। 30 নম্বর প্রশ্ন, লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার 2024 কাকে প্রদান করা হলো? কারেক্ট অ্যান্সার উইল বি অপশন বি রণদীপ হুদা। আর 2023 সালে দেওয়া হয়েছিল কাকে? আশা ভোসলেকে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার। যারা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসগুলো আমাদের পিডিএফ সংগ্রহ করেছো পরীক্ষার জন্য, তাদের কাছে অবশ্যই এই বিষয়গুলো জানা হবে। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক পোর্শন হয়ে গেছে এখন। ঠিক আছে, আর রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে তোমাদের একটা আপডেট আসতে চলেছে ক্লাসিক স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। কারণ তোমরা জানো যে ক্লাসিপে বিগত বছরে যদি আমরা ঘেটে দেখি 10 থেকে 15 মার্কের কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই প্রশ্ন হয়। ঠিক আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্সটা বড় জায়গা, সেটা প্রস্তুত করতে গেলে তোমাকে ভালোভাবে রেডি হতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। ঠিক আছে, সেটার উপরে আপডেট আসছে খুব শীঘ্রই। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই, এখনো প্রশ্ন রয়েছে। উদ্ভাবনী 5G পরিষেবা চালু হওয়া বিদিশা জেলাটি কোন রাজ্যে অবস্থিত? তো এটা সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রদেশ। 32 নম্বর প্রশ্ন, শিবকুমার শর্মা কিসের জন্য বিখ্যাত? তো শিবকুমার শর্মা ইনি একজন সন্তুর বাদন। ওকে, অপশন এ হবে সঠিক উত্তর। 33 নম্বর প্রশ্ন, নীলকণ্ঠ কোন সাহিত্যিকের ছদ্মনাম? নীলকণ্ঠ দীপেন্দ্রনাথ সান্যালের ছদ্মনাম। তো স্ট্যাটিক জিকের বইগুলো আমাদের রয়েছে, সেখানে কিন্তু সমস্ত বিষয় রয়েছে। বিখ্যাত সাহিত্যিকদের ছদ্মনাম সম্পর্কে একটু দেখবো আমরা। দেখো দেবেশ রায় বেদুইন নামে পরিচিত, দেবেন্দ্রনাথ সেন হচ্ছে শ্রী মেঘনাথ শত্রু এম এ, আর দীনবন্ধু মিত্র হচ্ছে CF এন্ড্রুজ নামে পরিচিত, দক্ষিণারঞ্জন বসু শ্রীবাস নামে পরিচিত শ্রীবাসব, নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনন্দ নামে পরিচিত, চারুচন্দ্র চক্রবর্তী জরাসন্ধ নামে পরিচিত, গৌরী কিশোর ঘোষ ফা হিয়ের নামে পরিচিত। ওকে,
চলো নেক্সট প্রশ্ন, আষাঢ়ে গ্রন্থটির রচয়িতা কে? কামিনী রায়, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতচন্দ্র। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা আষাঢ় গ্রন্থ। ঠিক আছে, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা অন্যান্য পুস্তকগুলো আমরা দেখব, আর্যগাথা, আষাঢ়ে, আলেখ্য, হাসির গান, মন্দ্র এবং ত্রিবেণী। এইগুলো হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা পুস্তক সমূহ। চলো 35 নম্বর প্রশ্ন দেখব, বঙ্গদূত পত্রিকার সম্পাদক ছিলেন কে? বঙ্গদূত পত্রিকার সম্পাদক হলেন, সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের এখানে 35 নম্বর প্রশ্ন, নীলরতন হালদার। দেখো বিখ্যাত কিছু বাংলা পত্রিকা এবং সম্পাদক, যেরকম সংবাদ প্রভাকর, ঈশ্বর গুপ্ত, সংবাদ কৌমুদী, রামমোহন রায় এবং ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। আর সংবাদ রত্নাকর হচ্ছে মধুসূদন দাসের, তত্ত্বাবধানী অক্ষয় কুমার দত্ত, সঞ্জীবনী কৃষ্ণ কুমার মিত্র। প্রত্যেকটি পয়েন্টই গুরুত্বপূর্ণ, এখানে ইম্পর্টেন্ট বিষয়গুলো নোট ডাউন করে তোমাদের দেওয়া হচ্ছে। নেক্সট প্রশ্ন, শ্রী প্রণব মুখার্জি কত সালে ভারতরত্ন পুরস্কার লাভ করেন? খুবই ইজি প্রশ্ন, 2019 সালে। ঠিক আছে, আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি হয়ে যাবে সঠিক উত্তর। আইএমএফ এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, প্রতিষ্ঠা হয় 1944 সালে, সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, বর্তমান সভাপতি ক্রিস্টালিনা জর্জিভা। পরীক্ষা এটা অনেকবার এসছে। তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি একটা, আমি বলতো যে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? রাইট নাও প্রত্যেকে কমেন্ট করে জানাও। চলো 38 নম্বর প্রশ্ন, মাটকি লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায়? তো সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের অন্যান্য লোকনৃত্যগুলো দেখো, জাওয়ারা, মটকি, আদা, খাদা, খাদা নাচ, ফুলপাটি, গ্রিডা নাচ, আর হচ্ছে সেল্লাকরি, আর সেলভাদনি এবং মাঞ্চ, এগুলো হচ্ছে মধ্যপ্রদেশের লোকনৃত্য। 39 নম্বর প্রশ্ন, নূর সুলতান কোন দেশের নতুন রাজধানী? কাজাখস্তানের রাজধানী নূর সুলতান। ওকে, আস্তানাও হবে, এটা হচ্ছে নতুন রাজধানী। চলো, টার্নিং পয়েন্ট পুস্তকটি রচনা করেন কে? 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আব্দুল কালাম। আব্দুল কালামের অন্যান্য বইগুলো কি বলতো? ইগনাইটেড মাইন্ড, আরো অনেক পুস্তক রয়েছে, উইংস অফ ফায়ার। ঠিক আছে, কমপ্লিট ডিটেলসে আমাদের স্ট্র্যাটেজিকের বই রয়েছে, চাইলে সংগ্রহ করতে পারো। আর আমাদের স্ট্র্যাটেজিকের উপরে এমসিকিউ সিরিজের ক্লাস কিন্তু ম্যারাথন আকারে এবং যে ক্লাসগুলো চলেছে প্লেলিস্ট আকারে রয়েছে, চাইলে অবশ্যই দেখতে পারো। আর প্রত্যেকটি বিষয় ভিত্তিক আমাদের ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের উপর ক্লাস অলরেডি হয়েছে, অনেক ক্লাস চলছে, তো অবশ্যই সেই ক্লাসগুলো তোমরা ওয়াচ করো, তোমাদের কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে প্রিপারেশনের ক্ষেত্রে। ফাইনালি তোমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ক্র্যাক ক্লাসি টেলিগ্রাম গ্রুপের নাম সার্চ করেও জয়েন হতে পারো। প্রত্যেকদিন সমস্ত ক্লাসের আপডেট এবং কুইজ পার্টিসিপেশন ইত্যাদির জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এবং তোমার প্রিপারেশনকে মজবুত করা আরো। চলো দেখা হচ্ছে পরবর্তী এরকম সুন্দর ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।